নতুন সরকারের ২ মাস পূর্ণ হয়েছে ১৭ এপ্রিল। এর মধ্যে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা চলছে সরকার আসলে কতটা সফলতা দেখাতে পারছে, কতটা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে, কতটা তাদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করতে পারছে, কিংবা ব্যর্থতার অংশটাই কতটুকু, মন্ত্রিপরিষদের কে কোন সদস্য কোথায় কোন ভুল করছে। এটাই স্বাভাবিক। একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এই আলোচনাগুলো হবে এবং এই আলোচনা থেকে নির্যাসগুলো নিয়ে সরকার তার ভুল ত্রুটিগুলো শুদ্ধ করে নেবে। যদি মনে করে যে জনগণের জন্য তারা কাজ করছে, জনগণ তাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে, তাহলে সেখান থেকে তারা আরও বেশি জনগণের জন্য আন্তরিক হয়ে ভুলগুলো শুদ্ধ করে সামনের দিকে এগিয়ে যাবে। এটাই হচ্ছে একটি সরকারের ধারাবাহিক কর্মসূচি। এখানে কোনো বিরতি নেই, এখানে কোনো রাত নেই, এখানে কোনো দিন নেই, এখানে কোনো যুক্তি কিংবা পাল্টা যুক্তি দিয়ে খণ্ডন করার বিষয় নেই যে আমি তো এই করেছি, আমার চেয়ে কি ভালো অন্য কেউ করেছে কিনা। আপনি এই করেছেন, এর চেয়েও ভালো আপনাকেই করতে হবে, কারণ দায়িত্বটা আপনাকেই দেয়া হয়েছে। ভালোর কোনো শেষ নেই। জনগণ ভালোটাই চাইবে এবং আপনাদের ভালোটা দেওয়ার জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্বাস করা হয়েছে যে আপনারাই সবচেয়ে ভালো করতে পারবেন। তা না হলে এত এত রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, এত এত প্রার্থী ছিল, তার মধ্যে আপনাকে কেন নির্বাচিত করা হলো, আপনাদের কেন নির্বাচিত করা হলো, আপনাদের কেন ক্ষমতা যাওয়ার অনুমতি দেয়া হলো? নিশ্চয়ই আপনাদের কর্মসূচিগুলো ভালো হয়েছে, পছন্দ হয়েছে, জনগণের বিশ্বাস করেছে যে আপনারা এগুলো বাস্তবায়ন করলে দেশের সামগ্রিক একটি উন্নয়ন ঘটবে। তবে উন্নয়ন আসলে কোনো রাতারাতির বিষয় নয়। উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়ার বিষয় এবং এটি হতেই থাকে, এটির কোনো শেষ নেই। এখানেই এই উন্নয়নটি করলেই এরপরে আর লাগবে না, বিষয়টি এরকম না। এটি চলতেই থাকে, এটি ধারাবাহিকভাবে চলতে থাকে, অনন্তকাল চলতে থাকবে। এই সরকারের পরে আরও যে সরকার আসবে সেও করবে, তারপরে সরকার করবে। এইভাবে এই দেশ যতদিন থাকবে, এই পৃথিবী যতদিন থাকবে, এই কর্মসূচিগুলো অব্যাহত থাকবে। সুতরাং আপনার বাহাদুরি করার ক্রেডিট নেওয়ার কোনো কিছু নেই। আপনাকে এই দায়িত্বটি দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে, আপনি এটি বাস্তবায়ন করবেন, এটিই হচ্ছে সত্যি। এখানে বাহাদুরির কোনো কিছু নয়। আপনি করেছেন মানে আপনি আমাদের কাজটাই করেছেন, আপনাকে দেয়াই হয়েছে আমাদের কাজটি পরিপূর্ণভাবে করার জন্য। এখন কথা হচ্ছে, তাহলে আমাদের সরকার আসলে এই ১০০-র মধ্যে কত পাবে এই ২ মাসে, বা আদৌ কি নাম্বার পাওয়ার মতো কোনো কাজ করেছে, বা ব্যর্থ হলে কতটা ব্যর্থ হয়েছে? প্রথম কথা হচ্ছে, একটি সরকার পরিচালনার ক্ষেত্রে সবচাইতে বড় যে সীমাবদ্ধতা থাকে, বড় যে দুর্বলতা থাকে, সেটি হচ্ছে অজনপ্রিয় হয়ে যাওয়ার ভয়। যে কোনো সরকার যত জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তি দ্বারাই গঠিত হোক, যত সফল রাজনৈতিক নেতৃত্বই হোক, তারা যখন সরকারে আসে তাদেরকে এই ভয়টি সবসময় আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে। সেটি হচ্ছে সরকার অজনপ্রিয় হয়ে যাওয়া এবং তাদের রাজনৈতিক দলটি জনগণের কাছে অজনপ্রিয় হয়ে যাওয়া বা বিশ্বাস হারিয়ে ফেলার এই ভয়টি। কারণ হচ্ছে সরকারকে কিছু কঠোর কঠিন সিদ্ধান্ত নিতে হয় এবং আইনের বাস্তবায়ন ঘটাতে যে তাদেরকে আরও বেশি অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়। আমাদের এখানে আমরা আইনকে অমান্য করতে পারলে নিজেদেরকে খুব বেশি সফল মানুষ মনে করি, যে আমি আইন মানি না। একমুখী চলার রাস্তা, আমি বিপরীত দিক থেকে গাড়ি চালিয়ে চলে আসলাম, আমার গাড়িতে যে কোনো একটি সরকারি স্টিকার আছে বা যে কোনো রাজনৈতিক দলের আমার গায়ে একটি সিল আছে, আমার চেহারা দেখে সবাই চিনে, সুতরাং আমি খুব ক্রেডিট নিয়ে বিপরীত দিক থেকে আমি গাড়ি চালিয়ে চলে আসলাম। এটি আইন অমান্য করেছি আমি, এটি আইন অমান্য করেছি। এই ধরনের আইন, ছোট ছোট আইন অমান্য করতে করতে বড় আইন অমান্যের যেই প্রবণতা আমাদের এখানে তৈরি হয়, সেটি সরকারকে দুর্বল করে দেয়, অক্ষম করে দেয়, অচল করে দেয়। তবে হ্যাঁ, এই ২ মাসে সরকারের নিশ্চয়ই অনেকগুলো সফলতা রয়েছে। ব্যর্থতার হিসেবটা এখন এই মুহূর্তে করা যাচ্ছে না, বা নাম্বারটা ব্যর্থতা বেশি হবে না সফলতা বেশি হবে সেটি স্পষ্ট এই মুহূর্তেই করা যাচ্ছে না। এই জন্য যে এই সরকার এই ২ মাস পরিচালনা করছে সত্য, কিন্তু এই সরকার আসলে গত
সরকারের ধারাবাহিক কর্মকাণ্ডগুলোই পরিচালনা করছে, কারণ ওই সরকার যে বাজেট দিয়েছে, ওই সরকার যে প্রকল্পগুলো রেখেছে, ওই সরকার যে আইনগুলো অধ্যাদেশ আকারে জারি করেছে, যে চুক্তিগুলো বিভিন্ন দেশের সাথে করেছে, সেগুলোরই পর্যালোচনা সাপেক্ষে বাস্তবায়নের চেষ্টা করছে। তাদের হাতে নিজস্ব কোনো বাজেট নেই, তাদের নিজস্ব কোনো চুক্তি নেই, তাদের নিজস্ব কোনো প্রকল্প নেই। এগুলো বিগত সরকারের, অর্থাৎ আমাদের ইন্টেরিয়াম সরকারের যেই কর্মসূচিগুলো, সেগুলোকেই যতটা সম্ভব শেষ করার চেষ্টা করছে সরকার। এক্ষেত্রে সবচেয়ে কঠিন যে সমস্যাটি হয়েছে সেটি হচ্ছে সরকার ক্ষমতা নেয়ার বা তারা শপথ নেয়ার মাত্র 10 দিনের মাথায় সারা বিশ্বের একটি পরিবর্তন ঘটে গেছে। সেটি হচ্ছে ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধের কারণে সারা পৃথিবীতে একটি বিশাল সংকট তৈরি হয়েছে। এই সংকটে সারা পৃথিবী একটি নাজুক অবস্থায় পড়ে গেছে, আমাদের দেশের বাইরে নয়। তারপরে বলতে হবে, প্রধানমন্ত্রী তার ঘোষিত কর্মসূচি অনুযায়ী, তার কমিটমেন্ট অনুযায়ী এবং তার বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা অনুযায়ী উনি 100-র মধ্যে 90 এই মুহূর্তেই পেয়ে যাবেন। কারণ ওনার সবচেয়ে বড় সফলতা হচ্ছে উনি মুখে খুব অল্প কথা বলেন, উনি কাজের মধ্যে দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন। এটি হচ্ছে একজন গুণবান মানুষের কাজ, একজন জ্ঞানী মানুষের কাজ এবং একজন সঠিক নেতৃত্বের কাজ। শুধু ক্যামেরা দেখলেই দাঁড়িয়ে পড়ে বক বক করে অমুকের মুণ্ডুপাত করলাম, তমুকের মুণ্ডুপাত করলাম, তারপর নিজের কিছু কাহিনী ঝেড়ে দিলাম, এটি আসলে রাষ্ট্রনায়কের কাজ নয়, সরকার প্রধানেরও কাজ নয়, তারপর রাজনৈতিক ব্যক্তিত্বেরও কাজ নয়। আপনার যেমন সমালোচনা হবে, আপনি অন্যের সমালোচনা করবেন, কিন্তু সেটা আপনার একেবারে সীমিত 2-4টি কথার মধ্যে শেষ করবেন। বরং আপনার কর্মসূচিগুলো দিয়ে, সুন্দর সুন্দর কর্মসূচিগুলো দিয়ে, জনবান্ধব কর্মসূচিগুলো দিয়ে আপনি এটাকে দারুণভাবে বাস্তবায়নের চেষ্টা করবেন। এটাতে প্রধানমন্ত্রী অত্যন্ত সফল হয়েছেন এবং উনি যা যা অঙ্গীকার করেছেন, অঙ্গীকারের বেশি অংশগুলোই উনি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন এবং এগুলোর সুফল নিশ্চয়ই জনগণ আগামী 2-4-6 মাসের মধ্যে ভালোভাবেই পেতে শুরু করবেন। প্রধানমন্ত্রীকে আমরা এই নাম্বারটি অবশ্যই দিব, নির্দ্বিধায় দিব। এবং ওনার যারা সমালোচনা করছেন উনি কথা কম বলছেন বলে, এটি হচ্ছে ওনার বড় গুণ। এটি হচ্ছে বড় গুণ। অন্যদের শরীরে জ্বালা ধরে যাচ্ছে ওনার এই মুখ বন্ধ রাখার কারণে। এটি হচ্ছে বড় গুণ। উনি হজম করার শক্তি অর্জন করেন, অন্যের সমালোচনা শোনার ওনার শক্তি অর্জন করেন। এটি হচ্ছে ওনার বড় গুণ। তবে দুটি বড় ব্যর্থতা রয়েছে। ব্যর্থতা বলবো না, একটিকে ব্যর্থতা বলবো না। একটি হচ্ছে যেমন হকার উচ্ছেদ, এটি একটি অজনপ্রিয় সিদ্ধান্ত, কিন্তু এটি করতেই হবে, এটি ব্যর্থতা নয়। আমি বলবো সরকারের একটি কঠিন সিদ্ধান্ত, কিন্তু এই হকারদেরকে পরবর্তীতে কোথায় কিভাবে পুনর্বাসন করা যায় এটি সরকারকে দেখতে হবে। তবে একটি বড় ব্যর্থতা রয়েছে ক্রীড়াক্ষেত্রে, সেটি হচ্ছে ক্রিকেট বোর্ডে কেন এডহক কমিটিতে 3 জন মন্ত্রী অথবা নেতার সন্তানদেরকে এডহক কমিটিতে দিয়েই তাদেরকে নেতৃত্বে আনতে হবে। বিএনপির রাজনীতি করেন এবং ক্রিকেট ভালো বোঝেন এরকম অসংখ্য অসংখ্য ত্যাগী মানুষ রয়েছে, তাদেরকেই আনা দরকার ছিল। এটি অবশ্যই সরকারের একটি বাজে সিদ্ধান্ত হয়েছে, অপছন্দের সিদ্ধান্ত হয়েছে। আমি জানি না প্রধানমন্ত্রী সিদ্ধান্তটি নিজে দিয়েছেন কিনা। এ ধরনের সিদ্ধান্ত আর যেন না আসে।